সো নাও উই ক্যান স্টার্ট। আজকের টপিকসটা কি? আজকের টপিকসটা দেখো হচ্ছে আমাদের অ্যারহেনিয়াসের সমীকরণ। আমরা অ্যারহেনিয়াস কী কী বলেছিল সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো। ক্লাসের ডিউরেশনটা হয়তো বা একটু বেশি হতে পারে, এরপরে ধৈর্য সহকারে তোমরা সবাই দেখবা শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো বিষয় হচ্ছে যে অ্যারহেনিয়াসের সমীকরণ উনি কি বলেছিল সে বেসিকটা একটু আমি আগে বলি, এরপরে হচ্ছে আমি সমীকরণের দিকে যাব প্রতিপাদন করিয়ে, এরপরে হচ্ছে আমি ম্যাথামেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো তোমরা জানো বিক্রিয়ার হার যেটা এবং বিক্রিয়ার হার ধ্রুবক যেটা, এই দুইটা জিনিস কিন্তু পরস্পর সমানুপাতিক, এবং বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আমি দুইটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, আলাদা ক্লাস ছিল দুইটা। তো বিষয়টা ছিল কেমন, বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্কটা ছিল এমন, ডিডিটি অফ সি ইকুয়াল টু কে সি ছিল, এবং সি এর মানটা যখন 1 হয় তখন ডিডিটি অফ সি ইকুয়াল টু কী হয়, কে হয়। অর্থাৎ বিক্রিয়ার হার ইকুয়াল টু কী ছিল, এটা ছিল বিক্রিয়ার হার, আর এখানে কে মানে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা কি দেখেছিলাম, বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক দুইটা পরস্পর সমান। এই কনসেপ্টটা তোমার হচ্ছে অ্যারহেনিয়াসের সমীকরণের ক্ষেত্রে লাগবে। এবং আরেকটা জিনিস মনে করো তো, আরেকটা কথা তোমাদের আমি বলেছিলাম, যেটা হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, বিক্রিয়ার হার কি হয়, রেট অফ রিঅ্যাকশনটা বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি করার ফলে কি হয়, অণুগুলোর মধ্যে ছুটাছুটি বেড়ে যায় না? যদি অণুগুলোর মধ্যে ছুটাছুটি বেড়ে যায় তাহলে কি হবে, সংঘর্ষ বেড়ে যাবে, সংঘর্ষ বেড়ে গেলে রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার হার বেড়ে যাবে। তাহলে বিক্রিয়ার হার যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের কি হবে, ওটাও বেড়ে যাবে। এবং বিজ্ঞানী অ্যারহেনিয়াস এই বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে হার ধ্রুবক এবং তাপমাত্রার একটা সম্পর্ক স্থাপন করেন। লিখায় অপুষ্টি নাকি, তাপমাত্রার সম্পর্ক, অর্থাৎ আমাদের কে অর্থাৎ হার ধ্রুবক, আমি এখানে হার ধ্রুবকই লিখি, হার ধ্রুবক এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিলেন বিজ্ঞানী অ্যারহেনিয়াস। সেই সম্পর্কটাই আমরা স্থাপন করব আগে। এখানে হার ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় এবং তাপমাত্রাকে প্রকাশ করা হয় টি দ্বারা। ক্লিয়ার? তাহলে আমরা দেখব হচ্ছে হার ধ্রুবক এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি। তাহলে এবার আমরা হচ্ছে একটু যখন আমরা বিক্রিয়ার হারের ব্যাপার নিয়ে চিন্তা করব তখন একটু চিন্তা করো তোমরা, বিক্রিয়ার হারটা কার সমানুপাতিক বলো তো? বিক্রিয়ার হার, এটা বোঝার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, যে হচ্ছে সক্রিয়ণ শক্তি বলে একটা টার্ম আছে। সক্রিয়ণ শক্তি নিয়ে আমি এর পরের অংশে ডিটেলসে কথা বলবো। এরপরে হচ্ছে তোমার বিক্রিয়া তত্ত্ব নিয়ে আমি একটা তোমাদের জন্য সিরিজ বানাবো, মানে ভিডিও লেকচার বানাবো ওখানে। তো ওখানে ডিটেলস আলোচনা করবো সক্রিয়ণ শক্তি নিয়ে। তো এখন একটু জেনারেল একটা কনসেপ্ট দিয়ে রাখি সক্রিয়ণ শক্তি সম্পর্কে। দেখো, কোনো কাজ করার আগে যে সামর্থ্য অর্জন করতে হয়, মানে যে শক্তি অর্জন করতে হয়, যে শক্তি অর্জন করলে তুমি ওই কাজটা করতে পারবা, সেটাকেই বলা হয় হচ্ছে সক্রিয়ণ শক্তি। মানে তোমার হচ্ছে ধরো সাপোজ বিয়ে করার জন্যে বিয়ের উপযুক্ততা লাভ করতে হবে তোমাকে, তাছাড়া কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। তা বিয়ে করার জন্য কি হওয়া লাগবে, বিসিএস ক্যাডার হওয়া লাগবে নাকি, বিসিএস। যদি এই সিকে ছি বলে তাহলে কি হবে, এবং বাংলাদেশে এটাই হচ্ছে সর্বোচ্চ মানে জব সেক্টরের সর্বোচ্চ র্যাঙ্ক। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএসটাই সর্বোচ্চ পদের জব আর কি। তো তোমার বিয়ে করার জন্য তোমাকে বিসিএস ক্যাডার হতে হবে, এটা হলো মানে বিয়ে করার জন্যে কন্ডিশন। তো বিষয় হচ্ছে কোনো একটা বিক্রিয়া ঘটানোর জন্যে একটা বিক্রিয়ককে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাভ করতে হবে অর্থাৎ বিক্রিয়ার উপযুক্ততার জন্য যে বিক্রিয়া যে সে করবে এটার জন্য তাকে একটা শক্তি অর্জন করতে হয়। যেমন ধরো এখানে হচ্ছে এ আর বি এটার সাথে যদি সি বিক্রিয়া করে, এ আর বি এর সাথে যদি সি বিক্রিয়া করতে চায়, সেক্ষেত্রে দেখো এ আর বি এর মধ্যবর্তী যে শক্তি, বন্ধন শক্তি যতটুকু আছে তার থেকে বেশি শক্তি নিয়ে এর কাছে আসতে হবে। এখানে হচ্ছে যদি এর বন্ধন শক্তি মনে করো যে হচ্ছে 600 কিলোজুল,
এ বি এর বন্ধন শক্তি যদি 600 কিলোজুল হয়, সি যদি এর সাথে আবার বিক্রিয়া করতে চাই, এমন একটা প্রোডাক্ট তৈরি করতে চাই অর্থাৎ বিসি, আর এখানে এ কে যদি আলাদা করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে সিকে মিনিমাম 601 কিলোজুল শক্তি নিয়ে এখানে আসতে হবে, তাছাড়া কিন্তু বিক্রিয়া হবে না। এই যে 601 কিলোজুল শক্তি, এই শক্তিটাকেই বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। অর্থাৎ সক্রিয়ণ শক্তির ডেফিনেশনটা তোমরা এভাবে লিখে রাখতে পারো, কোনো বিক্রিয়ক সর্বোচ্চ যে শক্তি অর্জন করলে বিক্রিয়ার উপযুক্ততা লাভ করে, বা সর্বনিম্ন যে শক্তি অর্জন করলে বিক্রিয়ার উপযুক্ততা লাভ করে, সেটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তিটা অবশ্যই হবে বিক্রিয়কের। ক্লিয়ার? তাহলে সক্রিয়ণ শক্তি হচ্ছে আমাদের যেই শক্তিটা, মানে এই যে এই শক্তিটা অর্জন করলেই সবেমাত্রই বিক্রিয়া করতে পারবে। যদি এমন হতো ধরো 599 কিলোজুল শক্তি নিয়ে আসলো, তাহলেও বিক্রিয়া হতো না, কারণ ও এই শক্তিটা অর্জন করেনি। এই সক্রিয়ণ শক্তি নিয়ে ডিটেলস কথা বলবো, এটা নিয়ে তোমরা সামনে পাবা ডিটেলস। তো যাই হোক, তোমরা সক্রিয়ণ শক্তি বুঝলা যে শক্তিটা অর্জন না করলে বিক্রিয়া করতে পারবে না, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে যে অণুগুলা সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়, শুধুমাত্র সেই অণুগুলা বিক্রিয়া ঘটাতে সক্ষম। মানে যেই ছেলেগুলা শুধুমাত্র বিসিএস ক্যাডার হয়, সে টাকলা হোক বা হচ্ছে তোমার কানা হোক বা ফুকড়া হোক, যেটাই হোক, তো ও হচ্ছে যোগ্য পাত্র। মানে এখন বর্তমানে পাত্র আর পাত্রীর মধ্যে বিবাহ হয় না, বিবাহ হয় হচ্ছে তোমার চাকরির সাথে সৌন্দর্যের। মানে একটা ছেলের জব আর মেয়ের সৌন্দর্য, এই দুইটা জিনিসের বিয়ে হয়। এবং এই ট্রেন্ডের কারণে আমাদের হচ্ছে সমাজে যে বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড, মানে হচ্ছে এই যে লোন পেয়ার আর বন্ড পেয়ার বুঝিয়েছি না তোমাদের, ওই লোন পেয়ারের মতো কাহিনী মানে সমাজে যে আমাদের শুরু হয়ে গেছে। ঢাকা শহরে তো বলার অপেক্ষা রাখে না, এবং রাজশাহী শহরটাও আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে। তো আমরা অনেক কিছু দেখেও চোখ বন্ধ করে থাকি। যাই হোক, দেখো এখন হচ্ছে বিক্রিয়ার উপযুক্ততা তোমার হচ্ছে লাভ করার জন্য এখানে একটা সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হতে হয়। এবার দেখো হচ্ছে বিক্রিয়ার হার যদি আমি বলি, অ্যারহেনিয়াসের সমীকরণ থেকে যদি বলি বিক্রিয়ার হার এটা কার সমানুপাতিক? বিক্রিয়ার হারটা সমানুপাতিক হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি এর সমানুপাতিক। এটা কি ভাই? ই এ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ মলিকিউলস দ্যাট অবটেইন দ্য এনার্জি, অর্থাৎ তোমার হচ্ছে যে এনার্জিটা অর্জন করা দরকার ফর রিয়াকশান, অর্থাৎ অ্যাক্টিভেটেড এনার্জি যেটা বা সক্রিয়ণ শক্তি যেটা অর্জন করলে এটা রিয়াকশানের উপযুক্ততা লাভ করে, সেই সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুর একটা ভগ্নাংশ। অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি, এই টোটাল টার্মটা তোমার নির্দেশ করছে এখানে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুর ভগ্নাংশ, অর্থাৎ একটা অংশ। সক্রিয়ণ শক্তি যতগুলা অণু প্রাপ্ত হয়েছিল তার একটা ভগ্নাংশ বোঝাচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে ভাই এটা তো বুঝলাম যে টোটাল টার্মটা দিয়ে এটা বোঝালো, কিন্তু মাঝখানে যে টার্মগুলো আছে যে ই এ, এটা দ্বারা কি, আর দ্বারা কি, আর টি দ্বারা কি, এটা কি বুঝিয়েছে? ই এ দ্বারা কি বোঝাচ্ছে এটা লিখো। এখানে ই এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সক্রিয়ণ শক্তি, ই এ দ্বারা বোঝাচ্ছে সক্রিয়ণ শক্তি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তোমাদের ফিজিক্সে এই জিনিসটা পড়ে আসার কথা দশম অধ্যায়ে, মোলার গ্যাস ধ্রুবক। তোমরা এটা নিয়ে ডিটেলস পড়েছো কিন্তু ফিজিক্সে, যাদের দশম অধ্যায়ে পড়া হয়েছে। এরপরেও আমার যেহেতু পার্ট, এটা আমি বলবো অবশ্যই। এবং সেকেন্ড পেপারে তোমার প্রথম অধ্যায়ে এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে, মোলার গ্যাস ধ্রুবকের কয়েকটা মান আছে। তো এখানে যেটা দরকার সেটা জেনে রাখো, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের আর এর মান। আর টি দ্বারা কি বোঝাচ্ছে এটা তো বুঝতেই পারছো, তাপমাত্রা কেলভিন এককে। টি দ্বারা হচ্ছে তাপমাত্রা কোন এককে? কেলভিন এককে। এটা হলো তোমার এই বিক্রিয়ার হারের সাথে এই সম্পর্কটা আছে। এরপর বিক্রিয়ার হারের সাথে আরেকটা সম্পর্ক আছে, যেটা হলো সংঘর্ষ সংখ্যার।
তোমরা এই জিনিসটুকুকে মানে এই যে জিনিসটা আমি লিখলাম এটাকে তোমরা সাইড নোট আকারে লিখবা, পাশে সাইড নোট আকারে লিখবা। এটা আমি নিচে নিচে সমীকরণ আকারে আরও কিছু আমি লিখবো, কারণ এখানে আমি একটা প্রতিপাদন নিয়ে আসছি। তোমরা এটুকুকে সাইড নোট আকারে লিখবা পাশে। তাহলে দেখো এবার যে বিক্রিয়ার হার সমানুপাতিক ছিল আমাদের সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণুর যেটা হচ্ছে ভগ্নাংশ, সেটার সমানুপাতিক। এবার হচ্ছে বিক্রিয়ার হার আরেকটা বিষয়ের সমানুপাতিক হয়, বিক্রিয়ার হার সমানুপাতিক জেড। জেড কি ভাই? জেড কি নাম্বার অফ প্রোটন? সব জায়গায় জেড নাম্বার অফ প্রোটন না, এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে জেড দ্বারা নাম্বার অফ প্রোটন পড়ে আসছিলা। এখানে হচ্ছে জেড দ্বারা বোঝাচ্ছে সংঘর্ষের হার। কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সংঘর্ষের হার, রেট অফ কলিশন। অর্থাৎ সংঘর্ষ যেটা হয় সেটা কি হারে সংঘর্ষ হয়? সংঘর্ষ যত হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, তাই না? সংঘর্ষ যত হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। তো বিষয়টা এমন যে হচ্ছে তোমার এখানে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত যতগুলা হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। মানে তোমার হচ্ছে যে অলসের গল্প আছে না, যে যারা হচ্ছে অলস তাদেরকে সক্রিয় করার জন্যে কি করা লাগে? বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগে, মানে তাদেরকে বকে 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 তাদের সাথে তারপরে অনেক কষ্ট করে তাকে অ্যাক্টিভ করা যায়। কিন্তু যারা হচ্ছে একটু বেশি অ্যাক্টিভ তাদেরকে কি তাদের হচ্ছে শক্তি কি আগে থেকেই মোটামুটি একটা তাদের মানসিক একটা যে চিন্তা ভাবনা সেটা বেশি থাকে এবং তারা অলস প্রকৃতির না, আগে থেকে তাদের একটা শক্তি থাকে একটা লেভেলে। তো কিছু অল্প একটু দিলেই তারা অ্যাক্টিভ হয়ে যায়, মানে অল্প একটু, মানে বলে না যে সামাজদারকে লিয়ে ইশারাহি কাফি হে, বলে না? তো বিষয়টা এমন যে তুমি অল্প একটু কথায় যদি কোনো কাজ বেশি পরিমাণে হয়, অর্থাৎ সক্রিয়ণ শক্তি যদি কম লাগে, সক্রিয়ণ শক্তি যদি কম লাগে সেক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে? দ্রুত হবে। মানে তোমার হচ্ছে যে অলসের গল্পের মতো, যে ওই যে তিনজন মনে করো পাশাপাশি শুয়ে আছে, যে একটা তোমার আম গাছের নিচে, তো আম গাছের নিচে তিনজন শুয়ে আছে, একজন আরেক ধরো উপর থেকে আম পড়েছে, আম না বড়ই গাছের নিচে ধরো, তো বড় গাছের নিচে তিনজন শুয়ে আছে উপরের দিকে আকাশের দিকে মুখ করে, তো একটা বড়ই পড়েছে তিনজনের মাঝখানে। তো প্রথম যেটা অলস, দ্বিতীয় অলস আর তৃতীয় অলস, ধরো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয় অলস। এই 3 নাম্বার অলস 2 নাম্বার অলসের মাঝখানে একটা বড়ই পড়েছিল। এবার এই 2 নাম্বার অলসটা 3 নাম্বার অলসকে বলছে যে এই বড়ইটা তুলে আমার মুখের উপরে দিয়ে দাও তো। মানে এত পরিমাণ অলস, সে নিজে হাতে তুলে বড়ইটা খাচ্ছে না, কি বলছে? বন্ধু বড়ইটা তুলে আমার মুখে দিয়ে দাও। কথা বুঝতে পেরেছ? এরপর এর পাশে থেকে কমেন্টটা কি আসছে এটা একটু শোনো। বলছে খবরদার এটা দিস না। কেন? সেদিন আমরা শুয়েছিলাম, কুকুরে এসে আমার মুখে চেটে দিয়ে যাচ্ছিল, কিন্তু ওকে তাড়াতে বলেছিলাম ও তাড়ায়নি। কি পরিমাণ অলস একটু বোঝো, যে কুকুরে এসে তার হাত পা চেটে দিয়ে যাচ্ছে বা কুকুরে এসে তার গায়ের উপরে অকাম করে যাচ্ছে, এরপরেও ও নিজে তাড়াতে যাচ্ছে না, অন্যকে দিয়ে তাড়াতে বলছে। তো এরকম অলস মার্কা পাবলিক, এটা একটা রূপকথার গল্প আর কি। তো এরকম অলস মার্কা পাবলিক কিছু আছে না, যে অলস পাবলিকগুলোকে অ্যাক্টিভ করার জন্য বেশি পরিমাণ শক্তি দিতে হয়, অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি লাগে। অ্যাক্টিভেশন এনার্জি যদি বেশি লাগে, মানে তোমার কাছে আছেই ধরো 100 টাকা, এই 100 টাকায় যদি তোমার কোনো কিছুর কাজ করার আগেই যদি খরচ হয়ে যায়, মানে তুমি কোনো একটা প্রসেসিং করতে করতে তোমার 100 টাকা শেষ। তুমি কোনো জায়গায় মনে করো খেতে যাচ্ছ, খেতে যাওয়ার আগে রাস্তাতেই তোমার টাকা শেষ, তাহলে তুমি যে খাবা কি? আর যদি তোমার কাছে হয় তাহলে কি করবা? 100 টাকাটাই খাওয়ার কাজে ব্যবহার করতে পারবা। ক্লিয়ার? তো বিষয়টা এমন যে অ্যাক্টিভেশন এনার্জি বা ইএ যেটা সক্রিয়ণ শক্তি, সেটা যদি তোমার বেশি হয় তাহলে বিক্রিয়াটা রেটটা কম হয়। তো যাই হোক, দেখো এখানে আমাদের সংঘর্ষের হার যখন বেশি হবে, মানে একটার সাথে আরেকটা যখন দ্রুত সংঘর্ষ ঘটাবে, তখনও আমরা দেখছি যে বিক্রিয়ার হারটা বেশি হবে। তাহলে আমরা যদি এই দুইটা সমীকরণ থেকে একটা জেনারেল ইকুয়েশন নিয়ে আসতে চাই, তাহলে কেমন দাঁড়ায় দেখো তো। যে এখানে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার, এটাও তো দরকার নাই আর, এই বিক্রিয়ার হার এই দুইটা কি হার ধ্রুবকের সমানুপাতিক না? বিক্রিয়ার হারটা কি হার ধ্রুবকের সমানুপাতিক। তাহলে আমরা বলতেই পারি এখানে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা কে, যেটা হচ্ছে আমাদের এখানে, বা আমি সংক্ষেপে আর একটু লিখি,
বিক্রিয়ার হার সমানুপাতিক জেড, জেড এর মাঝখান দিয়ে কি এরকম কাটা হয়? মনে হয় না হয়, আমরা ছোটবেলা থেকে কাটা শিখে আসি, সেজন্য কাটা দিই। কাটা কি হয়? হয়। আচ্ছা দিলাম, আমি যতটুকু শিখে আসছি ততটুকু দিলাম। দেখো জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। হয় না, এটা হয় না। দেখো এখানে বিক্রিয়ার হার সমানুপাতিক কি হলো? এই যে আমি কাটা হয় না এটা বলছি। বিক্রিয়ার হার সমানুপাতিক জেড ই টু দি পাওয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই আর টি। এখন যদি আমি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে ফেলতে চাই তাহলে কি করা লাগবে? অবশ্যই এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে ধ্রুবকটা কি? দেখো আমি হারটাকে আউট করে দিয়ে যদি বলি বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক কি বললাম প্রথমেই ক্লাসের শুরুতেই? দুইটা পরস্পর সমানুপাতিক না? তাহলে এখানে আমি বিক্রিয়ার হারের জায়গায় কি হার ধ্রুবক বলতে পারি কি না? হারটা যদি এটা সমানুপাতিক হয় তাহলে হার ধ্রুবক কি হবে? এটা সমানুপাতিক হবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে এখানে আমরা বলতে পারি কে সমানুপাতিক জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এরপর দেখো তো যদি আমি এই সমানুপাতিকটাকে তুলে দিই তাহলে কি আসবে? কে ইকুয়াল টু, এখানে একটা পি আসবে যেটা জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এখানে কিন্তু ই এর উপরে এগুলো আছে সবগুলা পাওয়ার আকারে, ভুল করবা না। ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি আছে। ক্লিয়ার? বাঁকা হয়ে যাচ্ছে নাকি? এই যে এটা দেখো, এবার হচ্ছে আমাদের এই সমীকরণটা ছিল বিজ্ঞানী অ্যারহেনিয়াসের একটা সমীকরণ, কিন্তু এই যে এক্সপোনেনশিয়াল আছে এবং মাথার উপরে এরকম হিবিজিবি একটা জটিল টার্ম আছে, এটাকে আউট করার জন্য লন নেওয়া হয় বা লগারিদম নেওয়া হয়। লগারিদম নিয়ে কি করা হয়? এই জিনিসটাকে আউট করা হয়। তো এই যে এক্সপোনেনশিয়াল থাকলে সমীকরণটা ঠিকঠাক মতো কাজ করা যায় না, এটা নিয়ে একটু কষ্টকর হয় কাজ করা। তো এই জন্য দেখো তার আগে একটু বলি যে এই পি দ্বারা কি বোঝাচ্ছে। পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই জায়গায় স্থানিক দিকবিন্যাস। স্থানিক দিকবিন্যাস কোনো একটা রিঅ্যাকশন ঘটার ক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট দিক অনুযায়ী রিঅ্যাকশনটা ঘটতে হয়। এটা তোমরা পরে একটু পরে জানবা ক্লিয়ারলি, একটু পরে না, পরের ক্লাসে জানবা। স্থানিক দিকবিন্যাস পি দ্বারা হচ্ছে স্থানিক দিকবিন্যাস বোঝাচ্ছে এখানে। আর এই টার্মটা দ্বারা কি বোঝাচ্ছে, জেড দ্বারা কি বোঝাচ্ছে, এটা কিন্তু আমি ক্লিয়ারিফাই করেছি আগে। তাহলে এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে দুইটা সমানুপাতিক ধ্রুবক চলে আসছে, দুইটা ধ্রুবক আসছে। দুইটা ধ্রুবক রেখে তো আমার কাজ নাই। একটা ধ্রুবক, দুইটা ধ্রুবক গুণ করলে কি হয়? একটা ধ্রুবক হয় না? তো এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, এ ধ্রুবকটা নিয়ে আসবো। তাহলে কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এটা কি এখানে? এ হচ্ছে অ্যারহেনিয়াসের ধ্রুবক। এবার মনে হয় আসল কাহিনীর দিকে আসছে আস্তে আস্তে, তাই না? তাহলে এবার এই সমীকরণের উভয় পাশে আমরা লন নিব। সমীকরণের উভয় পাশে লন নিয়ে দেখো তো কি হয়। লন কে ইকুয়াল টু লন এ মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি ইন্টু লন ই। লন ই এর মান কত তোমরা জানো অবশ্যই, লন ই, এটা ম্যাথের পড়া। এখানে কি দাঁড়াবে দেখো তো, লন কে থেকে যাবে লন কে ইকুয়াল টু লন এ মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এটাই হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। এবং এই ইকুয়েশন থেকে লন যেহেতু তুমি নিয়েছো, লগ দিয়েও তুমি কাজ করতে পারো। তাহলে লন এবং লগের মধ্যে সম্পর্কটা কি তোমরা কি জানো? লন এবং লগের মধ্যে সম্পর্ক কি হবে বলো তো? লন ইকুয়াল টু 2.303 লগ। এটা হচ্ছে লন এবং লগের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এবার দেখো তো হচ্ছে আমি যদি এখানে লনটাকে আউট করে লগ লিখতে চাই তাহলে কি লিখবো? লগ
2.303 log 2.303 log k equal to 2.303 log a minus EA divided by RT। এটা কিন্তু আমাদের একটা ইকুয়েশন, এই যে এইটুকু, এটা থেকে আমি লগ নিলাম। এবার দেখো এর পরেও একটু আমাদের ঝামেলা মনে হচ্ছে। এই জায়গায় যদি আমি উভয় পাশের এই 2.303কে আউট করে দিই, তাহলে দেখো আমি যদি টোটালটাকেই ভাগ দিই তাহলে আসবে আমার এখানে একটা শুধু 2.303 থাকবে। দেখো কেমন দাঁড়ায়, লগ k ইকুয়াল টু লগ a মাইনাস EA ডিভাইড বাই 2.303 RT। এটা আরেকটা ইকুয়েশন। তবে আমরা হচ্ছে কাজ করব ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে নিয়ে, আমি তোমাদের ক্যালকুলেশন করাবো এটাকে নিয়ে। তাহলে হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা কেমন এমন। তাহলে আমি শুরু থেকে আরেকবার বলি, যেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারটা কার কার সমানুপাতিক ছিল? বিক্রিয়ার হার সমানুপাতিক ছিল হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস EA ডিভাইড বাই RT এর সমানুপাতিক ছিল। এরপর হচ্ছে আমাদের সংঘর্ষ সংখ্যার সমানুপাতিক ছিল। আর এই দুইটা সমানুপাতিক একসাথে করে আমরা কি করলাম, এখানে পি একটা সমানুপাতিক ধ্রুবক আসলো। এই ধ্রুবকটা ছিল হচ্ছে স্থানিক দিকবিন্যাস নির্দেশ করছিল। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের পি আর জেড থেকে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো, যেটা হচ্ছে অ্যারহেনিয়াস ধ্রুবক। তাহলে আমরা অ্যারহেনিয়াস ধ্রুবক নেওয়ার পর উভয় পাশে লন নিলাম। লন নেওয়ার পরে তারপর লনটাকে লগে কনভার্ট করলাম। এরপরে আমরা হচ্ছে এমন দুইটা সমীকরণ পেয়েছি, এবং এই দুইটা সমীকরণই লাগবে কাজে। এই দুইটা সমীকরণই কাজে লাগবে। এই দুইটা সমীকরণ থেকে আরও কিছু ক্লিয়ারিফাই করে জিনিসপত্র দেখো। এই দুইটা সমীকরণ থেকে আমরা একটু গ্রাফ দেখব, এবং এটার সাথে আমরা কোন সরলরেখার সমীকরণটার মিল আছে সেটা দেখব। তোমরা কিন্তু সরলরেখা পড়ে আসছো সবাই, ম্যাথে সরলরেখা আশা করছি সবার পড়া হয়েছে তোমাদের। সরলরেখার যে কনসেপ্টটা ছিল সেখানে কিন্তু ঢাল বলে একটা টার্ম ছিল, ঢাল। এবং সরলরেখার সমীকরণ কেমন হয়, y ইকুয়াল টু mx অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু mx প্লাস c অর্থাৎ মূল বিন্দু থেকে c একক দূরত্বে ছেদকারী একটা সরলরেখার সমীকরণ। ম্যাথ ভালো পারি না, টুকটাক পারি আর কি। তোমাদের লাইফে তোমাদের সময় যখন ছিলাম তখন ম্যাথটাও খুব ভালো পারতাম। তো ধীরে ধীরে তোমার হচ্ছে যে একটা সাবজেক্টের দিকে বা একটা টপিক্সের দিকে যখন চলে আসা যায় তখন ওইটার দিকেই ফোকাসটা একটু বেশি হয়। তো ম্যাথামেটিক্যাল টার্ম নিয়ে এখন ক্যালকুলেশন খুব কম, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে হয় মাঝে মধ্যে। ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে কিছুটা তফাৎ আছে, সূক্ষ্ম তফাৎ। মানে তোমার স্ট্যাটিস্টিক্সটা এমন যে হচ্ছে ধরে নেওয়া হয় যে কোনো কিছু থেকে ধরে নিলাম যে ধরে নিই এটা ভুল, তারপরে ওটাকে আবার প্রমাণ করি, মানে এমন স্ট্যাটিস্টিক্স। কিছু স্ট্যাটিস্টিক্যাল কাজ করতে হয়, ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল কাজ করা লাগে এখনও। ম্যাথের টার্মটা খুব একটা নাই, তো যোগ বিয়োগগুলো তো লাগে। যে সরলরেখার সমীকরণ, যেটা সরলরেখা আঁকতে হয় অনেক সময়, যে যেমন ধরো তোমার যে তোমার কোনো ব্লাডের মধ্যে বিভিন্ন কেমিক্যালস যেগুলো আছে, এই কেমিক্যালসগুলোর যে প্যারামিটার, অর্থাৎ এগুলো যে আমি যদি ডিটারমাইন করতে চাই, সাপোজ ধরো তোমার ব্লাডের মধ্যে গ্লুকোজ যদি ডিটারমিনেশনের প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে একটা কার্ভ আঁকতে হয়, মানে কনসেন্ট্রেশন এবং এর সাথে টাইমের সাথে একটা কার্ভ আঁকা লাগে। ওই কার্ভ থেকে ডিটারমাইন করি, এভাবে একটা কার্ভ আঁকতে হয়, সেক্ষেত্রে সমীকরণটা লাগে আমাদের। তো দেখো এখন হচ্ছে আমাদের এই যে এই সমীকরণটাকে দেখি একটু, সমীকরণ আকারে সাজাই যদি, কেমন হয়, লন কে ইকুয়াল টু, এটাকে যদি এ পাশে নিয়ে আসি, এই টার্মটাকে যদি এখানে নিয়ে আসি, দেখো কি হয়, মাইনাস EA ডিভাইডেড বাই R ইন্টু 1/t প্লাস লন A। এখানে কি কারো কোনো সমস্যা আছে, কোনো ভেজাল আছে এখানে? ভেজাল নাই, ভেজাল মুক্ত। তাহলে এবার দেখো এই যে এই মাইনাস টার্মটুকু সহকারে যদি আমি এটাকে বলি ঢাল, অর্থাৎ সমীকরণটা যদি আমি এভাবে বলি যে এই অংশটা যদি y নির্দেশ করে, ওই যে বাচ্চাকালের পড়া, ধরে নিই এটাও a, ধরে নিই ওটা b, এটা যদি m নির্দেশ করে, এটা যদি x নির্দেশ করে, আর এটা যদি c নির্দেশ করে, তাহলে এই তোমার এই যেটা সমীকরণ এটা কেমন, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সমীকরণের মতো একটা গ্রাফ আমরা পাবো এটা থেকে।
বা এটার সাথে এটার সম্পর্কটা এমন, যদি গ্রাফ প্লট করি তাহলে সেক্ষেত্রে এই যে দেখো ঢাল যেটা আছে, এম দ্বারা কি বোঝায়? ঢাল। তাহলে এখানে দেখো তো এই সমীকরণে ঢাল কত? এই সমীকরণে ঢাল হচ্ছে আমাদের এই অংশটুকু, এটা কি ঢাল, এম দ্বারা নির্দেশ করে হচ্ছে ঢাল, এবং এই ঢালের কনসেপ্টটা তোমার লাগবে, ঢাল দিয়ে ম্যাথ আছে, আমি একটু পরেই করাবো ম্যাথ। তাহলে এই অংশটুকু নির্দেশ করে তোমার হচ্ছে ঢাল। ক্লিয়ার? এবার দেখো যদি আমি লগের সমীকরণটা নিই, তাহলে লগের সমীকরণটা নিলে কেমন হবে? ঠিক একইভাবে আমরা লিখবো লগের সমীকরণটা। কেমনভাবে লিখবো? লগ কে ইকুয়াল টু মাইনাস ই এ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। তাহলে এখানেও ঢাল কোনটা নির্দেশ করবে দেখো তো, এই যে অংশটা, এই অংশটা ঢাল নির্দেশ করবে না? এটা যদি y হয়, এটা m x c, তাহলে xটা কি নির্দেশ করছে দেখো 1/t। তাহলে আমরা যদি এখানে দেখো, এখানে আমাদের এটা ঢাল নির্দেশ করছে, চাল হয়ে যাচ্ছে, ঢাল হবে। তাহলে আমাদের এখানে ঢাল দেখলাম এই দুইটা সমীকরণ থেকে। অ্যারহেনিয়াসের যে সমীকরণ আছে, লগ ভিত্তিক সমীকরণ একটা, লন ভিত্তিক সমীকরণ একটা, দুইটা সমীকরণ থেকে আমরা ঢাল দেখলাম, ঢাল কোনটাকে দ্বারা আমরা বলতে পারি। এবার যদি আমরা গ্রাফ প্লট করতে চাই, গ্রাফ প্লট করতে চাইলে কেমনভাবে আমরা প্লট করতে পারি? আমরা ঢালটা অঙ্কন করব। তো ঢাল অঙ্কন করার জন্য দেখো এখানে যদি আমরা ঢাল অঙ্কন করি তাহলে কেমন দাঁড়ায় ঢালটা? এখানে হচ্ছে আমাদের লন কে বনাম 1/t এর গ্রাফ অঙ্কন করব আমরা। দুইটা গ্রাফ, একটা লন কে আর লগ কে, একই, দুইটাই একই। দেখো এখানে আমাদের যদি আমরা এখানে লন কে বলি, এ পাশে যদি লন কে থাকে আর এখানে হচ্ছে 1/t অর টি ইনভার্স, এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এখানে দেখো ঢালটা কিন্তু নেগেটিভ, ঢালটা কি নেগেটিভ, পজিটিভ না কিন্তু। এই ঢালটাও নেগেটিভ, এই ঢালটাও নেগেটিভ। তুমি যখন লগ ভিত্তিকের ক্ষেত্রে ঢাল অঙ্কন করতে যাবা তখন সেক্ষেত্রে জাস্ট এখানে লগ হবে, আর লন ভিত্তিকের ক্ষেত্রে লন হবে। ক্লিয়ার? তাহলে এখন কি সমস্যাটা দাঁড়াবে আমাদের এখানে ঢাল অঙ্কন করার ক্ষেত্রে? আমরা ঢাল অঙ্কন করি কিভাবে? এইভাবে না, এইভাবে ঢাল আঁকি না, যে এইটার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের ঢাল। এবং তোমরা জানো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় সরলরেখার ঢাল। সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ওই সরলরেখার ঢাল। তার মানে ঢাল মানে আমাদের এখানে হচ্ছে ট্যান থিটা। কিন্তু এই থিটা কোনটা? থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই থিটা। কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ধনাত্মক আর ঋণাত্মক দিক কি বোঝো তোমরা? ধনাত্মক ঋণাত্মক দিক দেখো এখানে হচ্ছে আমাদের এটা, এটুকুর কাজ আমাদের মোটামুটি নাই, এটুকু আমরা মিশিয়ে দিতে পারি। এক্স অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকটা আমি তোমাদের একটু বোঝাই। আমি ম্যাথ বোঝাচ্ছি না কেমিস্ট্রি বোঝাচ্ছি রে? এক্স অক্ষের ধনাত্মক ঋণাত্মক দিক, এটা কেমিস্ট্রির পড়া না কিন্তু, এটা কিন্তু ম্যাথের পড়া। এরপরও যেহেতু আমার অংশ সেজন্য আমি ক্লিয়ার করছি। দেখো এখানে যদি আমাদের একটা সরলরেখা হয় এমন, এটা এক্স আর ওয়াই অক্ষ যদি নির্দেশ করে তাহলে এমন হবে যে যদি একটা সরলরেখা যদি আমি এভাবে অঙ্কন করি, দেখো এইভাবে যদি অঙ্কন করি, তাহলে এই যে থিটা, দেখো এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড, তাহলে হচ্ছে এই থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলো। এখন যদি আমি কোণটা এভাবে অঙ্কন করি, ধরো আমি এভাবে দিলাম, তাহলে থিটা কোনটা হবে এখানে বলো তো? থিটা কি এটা হবে নাকি এটা হবে? যদি আমি এই কোণটা অঙ্কন করি, মানে এই সরলরেখাটা উৎপন্ন করি, তাহলে এই সরলরেখাটি কি কোনো ঢাল নাই? এটা কি কোনো ঢাল আছে না নাই? অবশ্যই আছে। তখন কোণটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, মানে হলো এই কোণটা হচ্ছে থিটা। তখন দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে আছে। ক্লিয়ার? এখন যদি ঢাল নেগেটিভ হয়, তাহলে ঢাল যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করবে। তাহলে বিষয়টা এমন, যদি তোমার হচ্ছে সরলরেখাটা যদি এভাবে থাকে, দেখো সরলরেখাটা যদি এভাবে থাকে তাহলে তখন থিটাটা হবে এমন, এই যে এটা হবে থিটা।
এটা হচ্ছে ঢাল নেগেটিভ, দেখো ঢালটা হচ্ছে নেগেটিভ, ঢালটা এদিক থেকে উপরের দিকে উঠে যায়নি। এই ঢালটাও কিন্তু নেগেটিভ হবে যখন তুমি এটাকে থিটা ধরবা, এটা থিটা হলে ঢাল এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ ঢালের ক্ষেত্রে থিটাটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা কিন্তু ধনাত্মক দিক না, এখানে হচ্ছে তোমার পজিটিভ সাইডের দিকে কোণ উৎপন্ন করছে, তার মানে কিন্তু এটা ধনাত্মক দিক না। ধনাত্মক দিক হচ্ছে এই পাশটা আর ঋণাত্মক দিকটা হচ্ছে এই পাশটা। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলে সেটা হচ্ছে তোমার তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হচ্ছে ঢাল, ওটা হচ্ছে পজিটিভ ঢাল। এখানে যেহেতু নেগেটিভ ঢাল আছে তাহলে নেগেটিভ ঢালটা হবে এমন, অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে আসবে। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্লপ বা ঢাল যেটা সেটা দাঁড়াবে হচ্ছে এমন, যে এদিক থেকে আসবে, এই যে। ক্লিয়ার? এবং দেখো এখানে হচ্ছে আমাদের যদি বলি যে এটার ক্ষেত্রে লনকে আর হচ্ছে আমি যেহেতু লনকে 1/t এর ক্ষেত্রে প্লট করছি এটা, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে ঢালটা কি হবে, ঢালটা হবে হচ্ছে -EA/r। এবং এখানে দেখো যে দুইটা বিন্দু যদি আমি কল্পনা করি, এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তোমরা জানো যে সরলরেখার দুইটা বিন্দু যদি কল্পনা করি তাহলে সেক্ষেত্রে দুইটা বিন্দু থেকে ঢাল বের করতে পারি। এবং আমি গত একটা লেকচারে কিন্তু ঢাল বের করা দেখিয়েছি বিক্রিয়ার হার যখন পড়াচ্ছিলাম, মনে করো। যদি মনে না থাকে তাহলে খাতাটা দেখবা। অনেকেই হচ্ছে মানে আমি বলেছি ক্লাসে যে হচ্ছে তোমরা বারবার করে ক্লাস দেখবা যদি ভুলে যাও বা যদি মনে না থাকে। এরপরে আমি আরেকটা ঘোষণা দিই, যেটা হলো তোমাদের আমি অনলাইনে ক্লাস করাচ্ছি। কোন লাইন? অনলাইন। তো এটা লাইন থাকবেই, ঠিক আছে, একটা অন একটা অফ। তো লাইন এখন অন আছে, তাহলে অনলাইনে করাচ্ছি। যখন লাইনটা অফ হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটাকে আমি আবারও রিপিট করব তোমাদের ক্লাসে। তোমাদের ক্লাসে এই জিনিসগুলো যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে সবগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, কারণ অনেকের সাথে কিন্তু আমার এখন কমিউনিকেশন নাই, চাইলেও কিন্তু সব কিছু সমাধান করে দেওয়া যাচ্ছে না। বা তোমরা সমস্যা থাকলেও অনেকে বলতে পারছো না যে ভাই আমার এই টপিক্সটা বা এই অংশটুকু সমস্যা, মেসেজে কিন্তু আসলে সব বলা যায় না। তো এরপরেও দূরে থেকে কিন্তু সমস্যা এগুলো এভাবে সমাধান করে দেওয়াটাও একটু টাফ। তবে আমি বিকল্প আরেকটা চিন্তা করছি যে হচ্ছে তোমাদের সাথে জুম অ্যাপে কানেক্ট হওয়ার একটা ব্যবস্থা করা যায় কি না। যদি সম্ভব হয় তাহলে আমি ওই দিকেই যাব, মানে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্যে। এরপরেও তোমাদের এই জিনিসগুলো নিয়ে ক্লাসে আবারও কথা বলবো আমি। ক্লাস থেকে কিন্তু আমি ঈশান ভাই হারিয়ে যাচ্ছি না, আছি। তো ক্লাসে আমি এই জিনিসগুলো নিয়ে আবার ডিটেলস কথা বলবো। ক্লিয়ার? তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিপিট করবা, ভিডিওটা পজ করে করে রিপিট করবা। এই টপিকসগুলো খুব একটা ইজি টপিকস না, এগুলা যদি সামনাসামনি বোঝা যায় তাহলে বিষয়গুলো ভালো হয় খুবই, কিন্তু বিকল্প পরিস্থিতির কারণে আমাদের হচ্ছে মানে পরিস্থিতি খারাপের কারণে বিকল্প জিনিসপত্রগুলো আমাদের নিয়ে আসতে হচ্ছে। অবস্থা কিন্তু আমাদের রাজশাহী শহরে খুব একটা ভালো নাই, রাজশাহীতে না সারা বাংলাদেশেই ভালো নাই। তো তোমরা নিজেদেরকে সেফ রাখো, সেফ রেখে নিজেদের মতো করে বাসায় থেকেই ক্লাসগুলো কন্টিনিউ করো। তো দেখো এখানে হচ্ছে আমাদের যে এই ঢাল যেটা, এই ঢালটা হচ্ছে -EA/r, এটা ঢাল। এখানে যদি আমরা এই দুইটা বিন্দু কল্পনা করি তাহলে কেমন দাঁড়ায় দেখো তো, এই যে এটা, এবং এখানে দেখো কোনটা হচ্ছে এই থিটা। এটা যদি সরলরেখা, এই যে এটা যদি P হয়, এটা যদি Q হয়, এটা যদি R হয়, তাহলে আমরা বলতে পারি এখানে tan θ = কি দাঁড়াবে, tan θ = AM = এখানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? PQ, আর ভূমি কোনটা? QR। এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এরকম গ্রাফ থেকে তোমাকে প্রশ্ন দেয়, এই জন্য গ্রাফটা তোমাকে একটু ক্লিয়ারিফাই করে রাখলাম। এরপরেও পরবর্তীতে আরও কথা বলবো অ্যাডমিশনের সময়, তখন ভিন্নভাবে আলোচনা আরও হবে। তো এখন দেখো আমাদের হচ্ছে এটা কি নির্দেশ করলো, এবং এটা ইকুয়াল টু দেখো tan θ = -EA/r। এখানে কিন্তু এই দুইটা মান দিয়ে তোমার কাছে কোণের মানও চাইতে পারে, যে কত কোণে এটা এক্স অক্ষের সাথে রয়েছে, এইভাবে তোমার কাছ থেকে চাইতে পারে। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমাদেরকে আমি ঢাল অংশটুকু ক্লিয়ার করতে পেরেছি। আমাদের এই আরহেনিয়াসের যে সমীকরণ আছে সেটা হচ্ছে আমাদের একটা লন ভিত্তিক, একটা লগ ভিত্তিক, এবং আমরা লন ভিত্তিকের যে ঢাল সেটা দেখলাম। লগ ভিত্তিকের ঢালটা কি হবে? লগ ভিত্তিকের ঢালটা হবে ঠিক এমনই, যেটা হচ্ছে আমাদের এখানে শুধু লগ আসবে, দেখো এখানে হচ্ছে লগ আসবে, আর এখানে ঢালটা কি দাঁড়াবে? 2.303r। এইটুকু তফাৎ, এর বাইরে আর কোনো তফাৎ নাই। ক্লিয়ার?
তাহলে আমাদের এখানে ঢালটা হবে 2.303। আর তোমরা চাইলে এটা আবার তুলতে পারো। দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে হার ধ্রুবক যে বৃদ্ধি পায় এই জিনিসটা আমি একটু তোমাকে ছোট্ট ছোট্ট কিছু টার্ম দিয়ে দেখাই, যে আমি ম্যাথামেটিক্যালি একটু পরে দেখাবো, এরপরে হচ্ছে এটাও ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি, তবে ছোট্ট কিছু টার্ম দিয়ে দেখাচ্ছি, সবগুলা চেঞ্জ না করে শুধুমাত্র তাপমাত্রাটাকে আমি চেঞ্জ করব আর বাকিগুলো সবগুলোকে কনস্ট্যান্ট রাখবো। যে বাকি মানগুলো আছে অর্থাৎ আমাদের হচ্ছে এখানে যে e⁻e ডিভাইড বাই RT আছে, এরপর তোমার হচ্ছে ln k আছে, ln a আছে, এই জিনিসগুলোকে আমরা সব ঠিকঠাক রাখবো, শুধুমাত্র তাপমাত্রাটাকে চেঞ্জ করব। তো তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হয়ে যাবে, তাপমাত্রা চেঞ্জ হলে আমাদের টোটাল যে বিক্রিয়ার হার যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি ছিল, অ্যারহেনিয়াসের যে সমীকরণ, আমরা অ্যারহেনিয়াসের সমীকরণটা জানলাম হচ্ছে ln k ইকুয়াল টু ln a মাইনাস e_a ডিভাইডেড বাই r ইন্টু 1/t, এটা ছিল না? তাহলে ধরে না আমি তোমাকে দিয়ে দিলাম এই প্রশ্নের জন্যে, এই প্রশ্নের জন্য আমি তোমাকে দিলাম হচ্ছে ln a এর মানটা হচ্ছে 300, ln a এর মান 300 দিয়ে দিলাম তোমাকে, আর e_a ডিভাইডেড বাই r এরও একটা মান তোমাকে আমি দিয়ে দিলাম, e_a ডিভাইডেড বাই r এর মানটা ধরে নাও এটা 400 দিলাম, আর e_a ডিভাইডেড বাই r এর মানটা ধরো আমি দিলাম তোমাকে হচ্ছে এখানে 300। এবার তাপমাত্রা আমি 2টা বা 3টা তোমাকে আমি দিলাম এই জায়গায়। তাপমাত্রা একটা হলো 100 কেলভিন T1, একটা হলো T2, এটা ধরে নিলাম 300 কেলভিন, আর একটা ধরো হচ্ছে T3, এটা ধরে নিলাম হচ্ছে 30 কেলভিন। এবার দেখো তো যদি আমি এই ইনফরমেশনটুকুকে নিয়ে যদি কাজ করি তাহলে তাপমাত্রা চেঞ্জের ফলে হার ধ্রুবক যে চেঞ্জ হয়, হার যে চেঞ্জ হয় এটা তোমাদেরকে আগেই বলেছি যে তাপমাত্রা চেঞ্জ করার ফলে সংঘর্ষ বেড়ে যায়, হার চেঞ্জ হয়, হার চেঞ্জ হলে হার ধ্রুবক চেঞ্জ হয়। তাহলে T1 তাপমাত্রায় আমাদের হার ধ্রুবকটা কি হবে, K1, T2-তে K2, T3-তে K3। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে হচ্ছে তাপমাত্রা চেঞ্জের ফলে হার ধ্রুবকটা চেঞ্জ হবে। তাহলে আমাদের T1 তাপমাত্রার ক্ষেত্রে কেমন হবে দেখো একটু, যে T1 এর ক্ষেত্রে, T1 তাপমাত্রার ক্ষেত্রে এটা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, T1 এর ক্ষেত্রে এই যে এই ডাটাগুলা এটা কিন্তু কোনো প্রতিষ্ঠিত ডাটা না, এটা নিয়ে আবার কনফিউজড হয় না, এটা হচ্ছে আমি জাস্ট এই ম্যাথের জন্য আমি বললাম যে আমি তোমাকে দিয়ে রাখলাম এই ডাটাগুলা, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই অংশটুকু তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটার জন্য তুমি দেখাও যে হচ্ছে তাপমাত্রা ভিন্ন হওয়ার ফলে তোমার হার ধ্রুবকটা ভিন্ন আসে। তাহলে দেখো এখানে ln K1 ইকুয়াল টু কি দাঁড়াবে, 400 মাইনাস e_a ডিভাইড বাই r এর মানটা হচ্ছে 300 ডিভাইডেড বাই T1 এর মান কত এখানে 100 কেলভিন, তাহলে 300 ভাগ 100, তাহলে কত দাঁড়ায় 3, 400 মাইনাস 3, তাহলে হচ্ছে 397, এটা হচ্ছে ln K1। এরপর T2 তাপমাত্রায় কি হবে, T2 তাপমাত্রার ক্ষেত্রে ln K2 ইকুয়াল টু 400 মাইনাস 300 ডিভাইডেড বাই 300, T2 ইকুয়াল টু ln K2 ইকুয়াল টু 400 ডিভাইড বাই 400 মাইনাস 300 বাই 300, তাহলে এখানে 1 হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 399। T3 এর ক্ষেত্রে কি হবে, এটা বের করে দেওয়া লাগবে, T3 এর ক্ষেত্রে তোমরা বের করবা। দেখো এখানে কি হয়, T1 এর ক্ষেত্রে ln K একরকম, T2 এর ক্ষেত্রে ln K আরেক রকম। তাহলে আমাদের এখানে তাপমাত্রা চেঞ্জের ফলে, অর্থাৎ তাপমাত্রা চেঞ্জের ফলে দেখো তো এখানে তাপমাত্রা বেড়েছিল নাকি কমেছিল, তাপমাত্রা T1 ছিল 100 আর T2 ছিল হচ্ছে আমাদের 300। তাহলে এই জায়গা থেকে তুমি কি করবা, এই যে T1 T2 এর মান বসালা, এখান থেকে ln K যেহেতু আছে, এখানে ln K যেহেতু আছে,
তাহলে লন কে কে ওপাশে যে কী হবে, অ্যান্টি লন হবে। অ্যান্টি লন থেকে একটা মান বের করবো। তাহলে দেখো এখানে আমরা বলতেই পাচ্ছি যে তাপমাত্রা চেঞ্জের ফলে, তাপমাত্রা চেঞ্জ হলে লন কে চেঞ্জ হবে, আর লন কে চেঞ্জ হলে কি হবে, লন কে চেঞ্জ হলে কে চেঞ্জ হবে। ক্লিয়ার? অর্থাৎ তাপমাত্রা যদি চেঞ্জ করি তাহলে লন কে এর মান চেঞ্জ হচ্ছে, লন কে যদি চেঞ্জ হয় তাহলে কে এর মান অবশ্যই চেঞ্জ হবে। এখন কি হারে চেঞ্জ হয় সেটা আমরা সামনে একটা ম্যাথ করার সময় ক্লিয়ার করব এটা। তো এখন হচ্ছে আমরা এই যে তাপমাত্রা বৃদ্ধির ফলে হার ধ্রুবকের যে হার ধ্রুবক বৃদ্ধি পায় এটা দেখলাম। এবার হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায়, অর্থাৎ দুইটা ভিন্ন তাপমাত্রায় যদি থাকে কোনো একটা কন্ডিশন, তাহলে দুইটা ভিন্ন তাপমাত্রাটাকে আমরা একত্রিত করে কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখব। মানে দুইটা হার ধ্রুবককে আমরা একসাথে নিয়ে কাজ করব, ভিন্ন তাপমাত্রার দুইটা হার ধ্রুবককে আমরা একসাথে নিয়ে কাজ করব। চল একটু দেখি এটা। দেখো এটা ছিল আমাদের অ্যারহেনিয়াসের সমীকরণ। যদি আমরা তাপমাত্রা চেঞ্জ করি তাহলে সমীকরণটা অবশ্যই ভিন্ন আসবে, কারণ হার ধ্রুবক চেঞ্জ হবে তাপমাত্রার সাথে সাথে। তোমরা বলতে পারো এমন যে ভাই হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্কটা কেমন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? অবশ্যই সমানুপাতিক। কারণ কি, তাপমাত্রা চেঞ্জের ফলে বিক্রিয়ার হারটা কি হয়, বেড়ে যায়। মানে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়। তাহলে হার বেড়ে গেলে হার ধ্রুবকও বেড়ে যায়, কারণ প্রথমেই তোমাদের আমি দেখিয়েছি যে হার এবং হার ধ্রুবক পরস্পর সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বিষয়টা এমন যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যদি তাপমাত্রা T1 হয় তাহলে এখানে সমীকরণে যেটা হার ধ্রুবক সেটা কি হবে, K1। তাহলে আমাদের T1 তাপমাত্রার জন্যে T1 তাপমাত্রায় সমীকরণটি কেমন হবে, ln K1 ইকুয়াল টু ln A মাইনাস EA ডিভাইডেড বাই R ইন্টু 1/T1। তোমাদেরকে আমি একটু আগে দেখালাম, কিন্তু এই যে এই মানগুলো কিন্তু চেঞ্জ হয় না, এই মানগুলো ঠিকঠাক থাকে, শুধুমাত্র আমাদের হার চেঞ্জ হয় বা হার ধ্রুবক চেঞ্জ হয়। তো এখন যদি তাপমাত্রা T2 হয়, T2 তাপমাত্রার ক্ষেত্রে কি হবে, T2 তাপমাত্রায় হবে ln K2 ইকুয়াল টু ln A মাইনাস EA ডিভাইডেড বাই R ইন্টু 1/T2। দেখো তোমার এখানে হচ্ছে যখন তুমি লগ নিয়ে আসবা, লগ নিয়ে আসলে কিন্তু এই যে 2.303 লেজ আকারে জুড়ে থাকবে এই জায়গায়। তো এই জিনিসটা একটু কষ্টকর, লেখাও কষ্টকর, আবার সমীকরণে যে তোমার হচ্ছে মাথায় একটু কাজ করবে কম, যখন বেশি টার্ম চলে আসবে একসাথে। তো কম টার্ম নিয়ে কাজ করাই ভালো, যে হচ্ছে যে জিনিসগুলো কম কম আছে সেটা নিয়ে কাজ করা ভালো। এবং আমরা চাই কম কম, কিন্তু কম দিয়ে বেশি চাই, দিতে চাই কম, পেতে চাই বেশি, তাই না? তো এখন আমরা দেখো এই জায়গায় হচ্ছে কেমন দাঁড়ায়, যে এটা হচ্ছে আমাদের যদি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি এটা 1 নম্বর, এটা 2, আর এটা 3। এবার কি করব দেখো তো, 3 থেকে আমি 2 বাদ দিব। 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কি দাঁড়ায়, 3 মাইনাস 2। 3 থেকে 2 বাদ দিলে আমার দাঁড়ায় কেমন দেখো তো, আমি আবারও লিখছি তোমাদের জন্যে, ln K2 ইকুয়াল টু ln A মাইনাস EA ডিভাইডেড বাই R ইন্টু 1/T2। আর নিচেরটা কি দাঁড়াবে, নিচেরটা দাঁড়াবে হচ্ছে ln K1 ইকুয়াল টু ln A মাইনাস EA ডিভাইডেড বাই R ইন্টু 1/T1। এবার যদি বাদ দিতে হয়, দেখো যত কাহিনী আসছে সবগুলো ম্যাথামেটিক্যাল টার্ম আসছে, তাই না? এখান থেকে যদি বাদ দিতে হয় তাহলে কি দাঁড়ায়, এখান থেকে হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, আর এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা কেটে যায়, এটা যদি কেটে যায় তাহলে থাকে কি, ln K2 মাইনাস ln K1 থাকে, তাই না? তাহলে এখানে দাঁড়াবে কেমন, ln K2 মাইনাস ln K1 ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে আমার প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসটাকে আগে রাখি, মাইনাসটাকে পরে লিখি। তোমাদের কারো আপত্তি আছে? আপত্তি নাই? তাহলে যদি কারো আপত্তি থাকে তাও লিখো।
এখানে দেখো প্লাস, এটা প্লাস লেখার দরকার নাই, ইএ ডিভাইডেড বাই আর ইন্টু 1/T1 মাইনাস ইএ ডিভাইডেড বাই আর ইন্টু 1/T2। এই পর্যন্ত সবাই বুঝেছো? এই পর্যন্ত আমরা জাস্ট 3 থেকে 2 বাদ দিয়েছি, যে আমরা হচ্ছে T1 এর জন্য একটা K1 পেয়েছি, T2 এর জন্য একটা পেয়েছি K2, আর এখানে হচ্ছে বাকি যা ছিল সব কিছু ঠিকঠাক আছে। এবার দেখো ln K2 ডিভাইডেড বাই K1, এখানে আমরা হচ্ছে এটাকে ভাগ আকারে লিখতে পারি। মাইনাস থাকলে যে ln বা লগের ক্ষেত্রে এটাকে ভাগ আকারে লেখা যায়, তাহলে এটা কিভাবে লেখা যায়? ln K2 বাই K1 এভাবে লেখা যায় না? ম্যাথের বেসিক ভালো থাকতে হবে, ঠিক আছে? তাহলে ln K2 বাই K1 যদি আমরা লিখি এখানে, তাহলে কেমন দাঁড়ায় দেখো তো। এই জায়গায় যদি আমরা এই যে EA ডিভাইডেড বাই R কে কমন নিই, EA বাই R কে কমন নিলে কি থাকে? 1/T1 মাইনাস 1/T2। তাহলে আমরা এখানে EA ডিভাইডেড বাই R যদি কমন নিই, তাহলে থাকে আমাদের 1/T1 মাইনাস 1/T2। এবার দেখো যদি আমরা এটাকে আরও একটু সাজিয়ে লিখতে চাই, তাহলে কীভাবে লিখতে পারি? এই যে ln K2 ডিভাইডেড বাই K1 ইকুয়াল টু EA ডিভাইডেড বাই R ইন্টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T2 ইন্টু T1। এটা হচ্ছে আমাদের দুইটা যখন তাপমাত্রা এবং দুইটা হার ধ্রুবক থাকবে, ওইটা থেকে তোমাকে যখন সক্রিয়ণ শক্তি বের করতে বলবে, সেক্ষেত্রে এই সমীকরণ নিয়ে কাজ করতে হবে। দুইটা তাপমাত্রা এবং দুইটা হার ধ্রুবক থাকবে এবং তোমার সক্রিয়ণ শক্তির মানটা বের করতে বলবে, তখন সেক্ষেত্রে এই দুইটা তাপমাত্রার জন্য এভাবে ক্যালকুলেশন করতে হবে এবং এই সমীকরণটা মনে রাখবা। দেখো সমীকরণটা কেমন, ইজি। ln K ইকুয়াল টু EA ডিভাইড বাই R ইন্টু 1/T, তাই ছিল না? এখানে জাস্ট চেঞ্জটা আসছে দুইটা, তাহলে K2 কে উপরে লিখবা, K1 কে উপরে লিখবা এবং 2 নাম্বার অর্থাৎ 2 যেগুলো 2 সেগুলো থাকবে প্রথমে, এটা মনে রাখো। 2গুলো থাকবে প্রথমে। এটা নিয়ে অনেকে গরমিল করে ফেলে যে হচ্ছে এই যে T2 কে আগে দিয়ে ফেলে, T1 কে পরে দিয়ে ফেলে, অথবা এখানে T1 মাইনাস T2 করে ফেলে, এই জিনিসগুলো ভুল করে অনেকেই। তো এটা তোমরা মনে রাখবা, উপরে K2 নিচে K1, এরপর এখানে প্রথমে T2 তারপর মাইনাস T1, এবং এখানে পারতো কিন্তু আমি লিখিনি ইচ্ছা করে, T2 ইন্টু T1 লিখেছি, কারণ আমি প্রথমে হচ্ছে আমি 2 নাম্বারটাকে আগে দিতে চাচ্ছি। দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু 2 আগে আছে, 2 উপরে আছে, এখানে 2 আগে আছে, এখানে 2 আগে লিখবা। ক্লিয়ার? তাহলে এই সমীকরণটা নিয়ে তুমি কাজ করতে পারো। এখন এই সমীকরণটা যদি না লিখে আরেকভাবে তুমি লিখতে চাও, সেভাবেও লেখা যায়, তবে সেক্ষেত্রে একটা মাইনাস টার্ম আসবে, যে এখানে ln এটাকে যদি তুমি উপরে দিতে চাও, অর্থাৎ K1 কে যদি উপরে দিতে চাও, K2 নিচে আসবে, তখন তোমার যে সমীকরণটা হয়ে যাবে একটু উল্টা, তখন হবে 1/T2 মাইনাস 1/T1। এত কাহিনী করার দরকার নাই, লেখা যায় ওভাবে, আমি বলে দিলাম জাস্ট, তবে এত কাহিনী করার দরকার নেই। তুমি জাস্ট এটা মনে রাখো, তাহলে এনাফ। যখন বেশি কিছু পড়াতে যাবো তখন তোমার মাথায় থাকবে না আসল জিনিসটা মাথায় রাখো, তাহলে হবে। ক্লিয়ার? তো এর পরের ক্লাসে আমরা এই যে যতগুলো আমরা বেসিক জিনিসপত্রগুলো দেখলাম, এই বেসিক জিনিসপত্রগুলোর উপরে এর পরের ক্লাসে আমরা ডিটেলসে ম্যাথ করব। তো তোমরা এই ক্লাসটা সুন্দর মতো নোট আউট করবা, এবং এখানে বিষয়গুলো বলছি আবারও যে এই বিষয়গুলো একটু জটিল, কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবা যে জটিল জিনিসটা তোমাদের কাছে ইজি হয়ে গেছে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি যত সহজভাবে উপস্থাপন করা যায়। তো আশা করছি যে তোমরা সকলেই বুঝতে পারবা। এরপরেও যদি কারো সমস্যা থাকে, ওই যে আমার যেটা বলা আছে, যে ঘোষণাটা দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করবা। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ দেখব।